আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের পড়ার বিষয়বস্তু হচ্ছে সাধারণ ব্যতিক্রম সমূহ, দণ্ডবিধি আইনের ৪র্থ অধ্যায় ধারা ৯৬ থেকে ১০৬ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু আজকে শেষ করা যায় ততটুকু আলোচনা করার জন্য। সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিলাম জ্ঞান বৃদ্ধির জন্য এবং মুখের জড়তা দূর করার জন্য। তাইলে আমরা আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সাধারণ ব্যতিক্রম, দণ্ডবিধি আইনের ৪র্থ অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে অপরাধ যদি কেউ করে সেই ক্ষেত্রে তার অপরাধগুলা অপরাধ হিসেবে গণ্য হবে না, সেটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম। যেমন একটা অপরাধ সংঘটিত হয়ে গেছে, কিন্তু সেই অপরাধটা কিভাবে অপরাধ হিসেবে গণ্য হবে না সেটাই বলা আছে দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রমে। এবং এই ব্যতিক্রম সমূহ সংজ্ঞা, অপরাধ যা কিছু আছে সবকিছুই হবে ব্যতিক্রম সাপেক্ষে, এটা দণ্ডবিধি আইনের ৬ ধারায় বলা আছে। সেই ক্ষেত্রে যদি আমরা আজকের ক্লাস শুরু করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের পড়তে হবে সাধারণ ব্যতিক্রম সমূহ অধ্যায় ৪ ৭৬ ধারা। ৭৬ ধারার মূল বইয়ের হেডেনে বলা আছে আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণা বশত কৃত কোনো কাজ অপরাধ নয়। এখন আমরা হুবহু বইয়ের মধ্যে যদি দেখতে যাই তাহলে বলা আছে আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য বলিয়া বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কার্য। তো আমরা এত কিছু একবারে ভালোভাবে বইয়ের ভাষায় বলতে হবে এমনটা না, আমরা আমাদের মনে রাখার জন্য আমরা কিভাবে বলবো যে আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণাবশত কৃত কোনো কাজ অপরাধ নয়। যেমন আপনি একজন পুলিশের এএসআই বা সাব ইন্সপেক্টর, আপনি একটা ওয়ারেন্ট ধরতে গেলেন। এখন ওয়ারেন্ট ধরতে গিয়ে আপনি কি করলেন, রহিমের নামে ওয়ারেন্ট, রহিম মনে করিয়া আপনার সোর্সের দেওয়া তথ্যতে আপনি করিমরে ধরে নিয়ে আসলেন। সেই ক্ষেত্রে আপনি রহিমের জায়গায় করিমরে নিয়ে আসছেন, সেটা কোনো অপরাধ নয়। এটাই হচ্ছে ৭৬ ধারা। ৭৭ ধারা কি বলছে? ৭৭ ধারা বলছে বিচার সম্পর্কিত কার্য পরিচালনা কালে বিচারকের কার্য, অর্থাৎ আদালতের জজ, ম্যাজিস্ট্রেট তারা যখন তাদের কোনো কাজ করতে যায় সেই ক্ষেত্রে তাদের কোনো কাজ অপরাধ হিসাবে গণ্য হবে না। এটা আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, শুধু জানার জন্য জানা যে বিচারক বা ম্যাজিস্ট্রেট তার কৃত কোনো কাজ, সে যখন একটা কাজ করতে যায় তার এই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ৭৭ ধারা। ৭৮ ধারা কি বলছে? আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কার্য। যেমন আমি পুলিশ অফিসার, আমি আসামি ধরতে গেলাম পরোয়ানা নিয়ে, সেই পরোয়ানাটা কার? আদালত কর্তৃক ইস্যুকৃত। সেই ইস্যুকৃত পরোয়ানা নিয়ে আমি যে গেলাম, আসামি ধরলাম। এখন আসামি যদি বলে যে আমি আপনার বিরুদ্ধে মামলা করব, আপনি কিভাবে আমাকে গ্রেপ্তার করেন? অতএব আমি যেহেতু আদালতের আদেশে গেছি সেই ক্ষেত্রে আমার এটা কোনো অপরাধ নয়। সেটা হচ্ছে ৭৮ ধারা। ৭৯ ধারা হচ্ছে আইন সমর্থিত আইনের ভুল ধারণাবশত কৃত কোনো কাজ অপরাধ নয়। আইন সমর্থিত কি হয়েছে? একজন পাবলিক সাধারণত দেখছে যে আরেকজন পাবলিককে খুন করতেছে, সেই ক্ষেত্রে সে তারে আটক করছে। কিন্তু রহিম করিমরে খুন করতে দেখিয়া সুমনরে আটক করছে, কিন্তু রহিম জানে না আসলে কি ঘটনা ঘটছে। কিন্তু করিম সুমনরে মারতে গেছিল, সুমন তখন কি করছে, প্রতিহত করতে গিয়া করিম মারা গেছে। সেই ক্ষেত্রে রহিম কি করছে, সুমনরে ধরিয়া পুলিশের কাছে সুপর্দ করছে। কিন্তু করিম তো আর জানে না যে সুমন তার ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার প্রয়োগ করছে। সেই ক্ষেত্রে এই যে রহিম সুমনকে গ্রেপ্তার করলো, রহিমের এই কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে ৭৯ ধারা। ৮০ ধারায় বলা আছে
আইনানুগ কার্য যথাযথ সতর্কতার সহিত সম্পাদন করতে গেলে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা আমরা প্রায় সবাই জানি যে কাটুরিয়া কাঠ কাটতে গেছে, কাঠ কাটতে গিয়া তার কুটারটা সামনে থেকে ছুটে গিয়ে অন্য একজন লোক মারা গেছে, সেই ক্ষেত্রে তার এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। হ্যাঁ, তবে এখানে অপরাধ হইতে পারে কখন? যদি দেখা যায় যে কাটুরিয়া গাফিলতিপূর্ণ আচরণে বা তার কুটারটা সেই রকম ছিল না, অর্থাৎ তার কুটারটা সেইভাবে যেভাবে তার এটা শক্ত করার কথা ছিল সেইভাবে শক্ত করে নাই, বা তাচ্ছিল্যের ভাবে সে ব্যবহার করছে, সেই ক্ষেত্রে যদি সে উক্ত গাফিলতিভাবে কাজটা করে থাকে, সেই ক্ষেত্রে তার কাজটা অপরাধ হইতে পারে। এটা হচ্ছে ৮০ ধারা। তাহলে ৮০ ধারার মূল কথা কি? যে আইনানুগ কার্য যথাযথ সতর্কতার সহিত পালন করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা অপরাধ হয়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮০ ধারা। ৮১ ধারায় কি বলা আছে? ৮১ ধারায় বলা আছে সম্ভাব্য ক্ষতিকারক কার্য জানিয়াও যদি কোনো অপরাধ করে, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমরা এক কথায় বলতে গেলে যেটা বলি যে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে গেলে ছোট যদি কোনো ক্ষতি সম্পাদন হয়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমরা উদাহরণ দিতে পারি যে একজন গাড়ির ড্রাইভার, সে গাড়ি চালাইতেছে, এখন হঠাৎ করে একটা বাচ্চা তার গাড়ির সামনে পড়ছে। এখন দেখা গেছে সে যদি এই বাচ্চারে যদি না মারে, সেই ক্ষেত্রে তার গাড়িতে যে ৩০-৩৫ জন যাত্রী আছে তারা জীবন হুমকি হইতে পারে বা জীবন নাশ হইতে পারে। সেই ক্ষেত্রে সে এই ছোট বাচ্চাটা যদি মেরে ফেলে, সেই ক্ষেত্রে তার এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে ৮১ ধারা। আরো বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন দেখা গেছে একটা বাড়িতে আগুন লাগছে, সেই ক্ষেত্রে এই বাড়ির পাশের যে বাড়ি আছে, সেই পাশের বাড়িতে রক্ষা করতে গিয়া মাঝখানে একটা ঘর আছে, সেই ঘরটা ভাঙ্গা লাগতে পারে। সে যদি এই ঘরটা ভাঙ্গে, তাহলে তার উক্ত কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটা বাজারে আগুন ধরছে, এখন বাজারে দেখা গেছে ২টা দোকানে আগুন লাগছে, মাঝখানে একটা দোকান ভাঙ্গিয়া বিচ্ছিন্ন করে দিছে যাতে ওই আগুনটা অন্য দোকানেতে না যাইতে পারে। সেই ক্ষেত্রে এই যে মাঝের দোকানটা ভাঙলো, এটার জন্য কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে ৮১ ধারা। ৮২ ধারা হচ্ছে ৯ বৎসরের কম বয়স্ক শিশুর কার্য কোনো অপরাধ নয়। ৯ বৎসরের কম অর্থাৎ অপরিণত বিবেক শিশুর কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন যদি ৯ বছর হয়, তাহলে তার কত ধারা ফেলতে হবে? ৮৩ ধারায়। যেহেতু ৮২ ধারায় বলা আছে ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। আর যদি ৯ বছর হয়, তাহলে তার ক্ষেত্রে হবে ৮৩ ধারা। ৮৩ ধারা কি বলা আছে? ৯ বছর হতে ১২ বছরের কম, অর্থাৎ ৯ বছর হতে ১২ বছরের কম বয়স্ক শিশু অপরিণত বিবেক শিশুর কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা হচ্ছে ৮৩ ধারা। এখন যদি আপনারা বলে যে ১২ বছর, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে কি সে ৮৩ ধারা কি রেহাই পাবে নাকি পাবে না? সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে তার বয়স, পরিপক্কতা, বুদ্ধি, বিবেক পর্যাপ্ত আছে, সেই ক্ষেত্রে সে ৮৩ ধারায় রেহাই পাবে না। আর যদি সে অপরিণত বা বুদ্ধির পরিপক্কতা কম হয়, সেই ক্ষেত্রে সে রেহাই পাইতে পারে বা পাবে ৮৩ ধারা। ৮৪ ধারা কি বলছে? ৮৪ ধারায় বলছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য। অপ্রকৃতিস্থ ব্যক্তি বলতে আমরা কারে বুঝি? সেটা হচ্ছে কোনো পাগল হইতে পারে বা কোনো উন্মাদ হইতে পারে। আমরা সাধারণত পাগলই ধরে নেই, পাগল বা উন্মাদ ব্যক্তি ধরে নেই। সে হচ্ছে ৮৪ ধারা। তার কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন একজন পাগল আসলো, পাগল এসে একজন ব্যক্তিরে মেরে দিল, তখন আপনি কি করবেন? আপনি যতটুকু সম্ভব তার ক্ষেত্রে তারে ছুটাই রাখার জন্য বা দূরে রাখার জন্য আপনি চেষ্টা করবেন। যদি তাতেও না হয়, সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধেও আপনার অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা ৯৮ ধারায় বলা আছে। যাক, আমরা এটা পরে আলোচনা করব, ওই দিকে আমরা না যাই।
এখন আমরা জানি যে কাজটা করলে অপরাধ নয় সেটাই হচ্ছে 84 ধারা। 85 ধারা হচ্ছে অনিচ্ছাকৃত প্রমত্ততার ফলে কৃত কোনো কার্য। অনিচ্ছাকৃত প্রমত্ততা কি? একজন মাতাল যে সে জানে না বা তারে জোরপূর্বকভাবে নেশাগ্রস্ত করাইয়া তারে দিয়ে কোনো কাজ যদি করানো হয় তাহলে তার উক্ত কাজ অপরাধ হিসাবে গণ্য হবে না, সেটা হচ্ছে 85 ধারা। এখন যদি সে জানিয়া শুনিয়া মদ খাইয়া গিয়া মাতাল হইয়া অন্য একজন মানুষের ঘরে ঢুকে তাহলে কি সেটা অপরাধ হিসেবে গণ্য হবে? হ্যাঁ, এটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। আর যদি তারে কেউ জোর করিয়া খাওয়ায় এবং সে যদি না জেনে খায় এবং অনিচ্ছাকৃতভাবে যদি সে মাতাল হয় সেই ক্ষেত্রে তার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। 85 ধারা। 86 ধারা কি বলছে? যে 85 ধারার যে ব্যক্তি এটা যদি সে ইচ্ছাকৃতভাবে মাতাল হয় বা সে এটার ফল জানে যে উক্ত জিনিসটা খাইলে মাতাল হয় বা মাতলামি হয় এবং সে উক্ত কাজটা করিয়া যদি কোনো ব্যক্তিরে কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে তার এটা 85 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়বে না। তাহলে 85টা 86 ধারার ব্যতিক্রমে পড়বে না, কারণ 85তে হচ্ছে অনিচ্ছাকৃত প্রমত্ততা, যে আমি জানি না। আর 86তে হচ্ছে কি আমি জানি। যদি আমি জেনে শুনে বুঝে কোনো কিছু করি সেই ক্ষেত্রে এটা অপরাধ বা আমি এটার ভান ধরলেও কোনো লাভ হবে না, সেটাতে 86 ধারা বলাই আছে। এখন 82 থেকে 85 ধারার মূল প্রশ্ন যেটা হচ্ছে, একটা অপরাধ সংগঠিত হয়ে গেছে, একটা লোকের জীবন চলে গেছে, তারপরও তার এটা অপরাধ নয়। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে কোন ক্ষেত্রে কোনো খুন করলেও সেটা অপরাধ নয়, একটা খুন সংগঠিত হয়ে গেছে, কোন ক্ষেত্রে খুন করলেও অপরাধ নয়, সেই ক্ষেত্রে আপনাকে 82 থেকে 85 ধারা লিখতে হবে। 87 ধারা। 87 ধারায় কি বলা আছে? মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাইবার জন্য অভিপ্রেত নহে অনুরূপ সম্ভাবনাপূর্ণ বলিয়া অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করা। আমরা বইয়ের ভাষায় ওইভাবে পড়তে যাব না, আমরা যেটা মনে রাখার জন্য পড়তে পারি সেটা হচ্ছে অর্থাৎ 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তি, অর্থাৎ একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি সম্মতি দিছে যে হ্যাঁ আমরা খেলাধুলা করতে যাব, বা মনে করেন যে কুস্তি, রেসলিং, WWF এইসব খেলতে গেছে, খেলতে গিয়ে সম্মতি সহকারে খেলতে গেছে, গিয়ে এখানে একটা দুর্ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে এটা তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। যেটার উদাহরণ যদি আমরা দেখি তাহলে উদাহরণে বলা আছে ক ও খ স্বতঃস্ফূর্তির জন্য পরস্পর অস্বীক্রিয়া অনুষ্ঠানে সম্মত হয়। এই চুক্তিতে অসাধুতার ক্ষেত্র ব্যতিরেকে অনুরূপ অস্বীক্রিয়াকালে ঘটিতে পারে, এইরূপ সম্ভাব্য যে কোনো ক্ষতি বহনে প্রত্যেকের সম্মতি রহিয়াছে বলিয়া বুঝায়। এবং যদি কো সাধুভাবে উক্ত ক্রীড়া অনুষ্ঠান কালে খকে আঘাত করে, তা হইলে ক কোনো অপরাধ অনুষ্ঠান করে নাই। তাইলে আমরা 87 ধারা মূল কথা হচ্ছে যে আপনি সম্মতি নিয়ে কোনো কাজ করতে গেছেন বা খেলাধুলা করতে গেছেন, যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু উদ্দেশ্যটা কি? যে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে যদিও মৃত্যুটা ঘটে যায় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 88 ধারা হচ্ছে সম্মতি সহকারে উপকারার্থে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। 88 ধারা, যেমন এটা আমরা ডাক্তারের ক্ষেত্রে নিতে পারি, যে একজন ডাক্তার রোগীরে বাঁচানোর জন্য সে কি করছে, রোগীর সম্মতি নিয়ে রোগীর অপারেশন করছে, অপারেশন করতে গিয়ে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করছে, তার কোনো গাফিলতি ছিল না, সেই ক্ষেত্রে যদি রোগী মারা যায় সেই ক্ষেত্রে ডাক্তারের সেটা অপরাধ হবে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সম্মতি সহকারে উপকারার্থে, কল্যাণার্থে, মঙ্গলার্থে
এবং যথোপযুক্তভাবে যদি কাজটা সম্পাদিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে উক্ত কার্যের ফলে যদি কোনো অপরাধ হয়ে যায় বা কোনো প্রাণনাশ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 88 ধারা বা 88 ধারা। 89 ধারা একই কথা। 88 শুধু হচ্ছে নিজের অনুমতি দিলেন, আর 89 হচ্ছে অভিভাবক। যেমন আপনি আপনার শিশুর অস্ত্রোপচার করতে গেছেন বা তার অপারেশন করতে গেছেন, সেই ক্ষেত্রে আপনি অভিভাবক হিসেবে অনুমতি দিলেন। দেওয়ার ফলে যদি উক্ত শিশুর কোনো ক্ষতি হয় বা মারা যায়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হবে না। তবে উদ্দেশ্য হইতে হবে কি, আপনি শিশুর মঙ্গলার্থে করতে গেছেন, উপকার করতে গেছেন, এবং শিশুর বয়স 12 বছরের যদি কম হয়, তাহলে তো সেক্ষেত্রে সে সম্মতি দিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি সৎ বিশ্বাসে কাজটা করতে গেছেন। সৎ বিশ্বাসে, উপকারার্থে, মঙ্গলার্থে শিশুর অভিভাবকের সম্মতি সহকারে যদি শিশুর কোনো গুরুতর জখম বা আঘাত বা পীড়া থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো কাজ করতে যান, এবং করতে যাওয়ার ফলে যদি শিশুর কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 90 ধারা। 90 ধারা হচ্ছে সম্মতি যখন সম্মতি হিসেবে গণ্য হবে না। সম্মতি তো সবাই দিতে পারে, কোন কোন ব্যক্তির সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না? যদিও মূল বইতে বলা আছে 3টা ক্ষেত্র, যে ভীতি বা ভ্রান্ত ধারণার অধীনে দেওয়া সম্মতি, অপকৃতিস্থ ব্যক্তির সম্মতি, শিশুর সম্মতি। সেক্ষেত্রে আমরা এটার 3টা না মনে করে এটার আমরা 5টা বলি। আমরা 5টাই সম্মতি ধরে নেই। যেমন 15 বছরের বা 14 বছরের কম বয়স্ক বালিকার সম্মতি, যাকে আপনি মৃত্যুর ভয় দেখে সম্মতি নিছেন তার সম্মতি, যে ভ্রান্ত ধারণার বশত কোনো সম্মতি দিছে তার সম্মতি, পাগলের সম্মতি, শিশুর সম্মতি। সেক্ষেত্রে আমরা 5টি জায়গায় এটারে বিভক্ত করতে পারি। 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। প্রথমত হচ্ছে যে উক্ত স্থান সম্পর্কে তার কোনো ধারণা নাই। যেমন এখানে প্রাইম মিনিস্টার আসবে, আপনি আনসার ডিউটিতে আছে, আনসারে বললেন যে আমি ভিতরে যাব, আনসার বললো যে ঠিক আছে আপনি চলে যান। এই যে সে এখানে যে কি করতেছে সে তো এটার বিষয়ে কিছু জানে না, আনসার আপনারা পাঠাই দিল, এতে তার এই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। কারণ সে তো ভিতরে কি হচ্ছে সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই, সে ভুল ধারণাবশত দিয়ে দিস, তার এই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। 2 নম্বর হচ্ছে আপনার কাউকে ভীতি বা ভয় দেখাইয়া তার কাছ থেকে সম্মতি নিছেন, সেক্ষেত্রে তার সম্মতি সম্মতি হবে না। 3 নম্বরে হচ্ছে পাগলের সম্মতি বা অপকৃতিস্থ ব্যক্তির সম্মতি। 4 নম্বর হচ্ছে মাতালের সম্মতি, মাতাল ব্যক্তি আপনাকে সম্মতি দিছে, আপনি সেইটার জন্য কোনো সম্মতি হিসেবে গণ্য হবে না। 5 নম্বরে হচ্ছে শিশু, যেটা হচ্ছে 14 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। 90 ধারা। 91 ধারা হচ্ছে আমরা পড়ব 87, 88, 89 ধারার ব্যতিক্রম। 91 ধারায় বলা আছে যেই সমস্ত কার্য সম্পাদিত হইলে স্বতন্ত্রভাবে অপরাধ, সেইগুলা আপনি কাজ করতে পারবেন না। 91 ধারা অর্থাৎ যেই ক্ষেত্রে 87 ধারায় আপনি সম্মতি দিলেন 18 বছরের প্রাপ্তবয়স্ক, 88 ধারায় আপনি নিজে সম্মতি দিলেন, 89 ধারা আপনি অভিভাবক হিসেবে সম্মতি দিয়েছেন, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে কি ক্ষতি করা বা কোনো ব্যক্তির জীবন নাশ করা বা মৃত্যু ঘটানো। সেই ক্ষেত্রে আপনি ডাক্তার হন বা আপনি যে উপকারার্থের ব্যক্তি হন, আপনি উক্ত কাজ থেকে বিরত থাকবেন হচ্ছে 91 ধারা। সেক্ষেত্রে এটা কি হইল, ব্যতিক্রমের ব্যতিক্রম হয়ে গেল। অর্থাৎ 87 ধারায় বলছে অপরাধ নয়, 88 ধারায় বলছে অপরাধ নয়, 89 ধারায় বলছে অপরাধ নয়।
কিন্তু 91তে আপনাকে কি বলতেছে, আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আপনি এই যে 87, 88, 89 ধারার যে অপরাধগুলা হচ্ছে, আপনি জানছেন যে এটার পিছনে একটা অসৎ উদ্দেশ্য আছে বা কোনো ব্যক্তির প্রাণনাশ হওয়ার সম্ভাবনা আছে বা হওয়ার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে আপনাকে বিরত থাকার জন্য বলে দিচ্ছে 91 ধারা। সেই ক্ষেত্রে আপনি রেহাই পাবেন না। 92 ধারায় বলছে সম্মতি ব্যতি রেখে কোনো ব্যক্তির উপকার করতে গিয়েও যদি উক্ত ব্যক্তির ক্ষতি হয়ে যায় বা মৃত্যু হয়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন 92 ধারা কি বলছে, 92 ধারা হচ্ছে যেমন একজন হঠাৎ অ্যাক্সিডেন্টের একটা রোগী আসছে ডাক্তারের কাছে, এখন তো তার অভিভাবক নাই, কে সম্মতি দিবে? তাৎক্ষণিক যদি উক্ত রোগীর অপারেশনটা না হয়, সেই ক্ষেত্রে রোগীকে বাঁচানো যাবে না। এই যে রোগীর অভিভাবক বা রোগীর সম্মতি ব্যতীত তার উপকারার্থে, সদ্বিশ্বাসে, মঙ্গলার্থে তার অপারেশনটা করতে গিয়ে যদি রোগীর ক্ষতি হয়ে যায় বা অঙ্গহানি হয়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 92 ধারা, এখানে ব্যতিক্রম আছে অনেকগুলাই। ইচ্ছাকৃত মৃত্যু ঘটানোর প্রচেষ্টা প্রযোজ্য হইবে না। গুরুতর পীড়া বা পঙ্গু, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আঘাত বা ইচ্ছাকৃতভাবে আঘাতের প্রচেষ্টা হইলে প্রযোজ্য হবে না, এবং অপরাধের সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উদাহরণগুলা খুবই সুন্দরভাবে দেওয়া আছে। যেমন উদাহরণে কি বলছে, ক শিশু জ সবমি বেহারে একটি জ্বলন্ত ঘরে রহিয়াছে, নিচে লোকজন একটি কম্বল ধরিয়া রাখিয়াছে, ক শিশুটিকে গৃহের চূড়া হইতে নিক্ষেপ করে। ক জানিত উক্ত পতন শিশুটির মৃত্যু ঘটাইতে পারে, তবে শিশুটির মৃত্যু কামনা না করিয়া এবং সদ্বিশ্বাসে শিশুর মঙ্গল কামনা করিয়া সে উক্ত কার্য করে। এই ক্ষেত্রে যদি এমনও হয় যে উক্ত পতনের ফলে শিশুটির মৃত্যু ঘটে, তবুও ক কোনো অপরাধ করে নাই। উদাহরণ কি বোঝা গেল, যে একটা ঘরে আগুন লাগছে, এখানে একটা শিশুরে বাঁচাইতে গিয়া নিচে কিছু লোক কম্বল ধরে দাঁড়াই আছে, যে শিশুটারে এই কম্বলের মধ্যে ফেলাই দাও। এখন যদি দেখা যায় যে এই শিশুটা যে নিচে গিয়া পড়তে গিয়া মারাও যাইতে পারে, সেই ক্ষেত্রে সে তো বাঁচানোর উদ্দেশ্যেই তারা ডিলটা মারছে বা এই কম্বলের মধ্যে ছুড়ে দিস, এতে যদি শিশুটি মারাও যায়, সেই ক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। 92 ধারা। 93 ধারা বলছে সদ্বিশ্বাসে কৃত যোগাযোগ। সদ্বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে যদি কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন একজন লোক থাকে বিদেশে, সে কি করলো, তার ছেলে বিদেশে মারা গেছে, এখন তার সহপাঠী যে আছে বা পাশের রুমমেট যে আছে, সে তার বাপরে ফোন দিয়ে বললো, চাচা আপনার ছেলে তো মারা গেছে। এই কথা শুনিয়া চাচাই মারা গেছে, সেই ক্ষেত্রে তার এই ফোনটা বা তার এই যোগাযোগটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ডাক্তার কাছে রুগী আসছে, রুগী বলছে যে ডাক্তার সাহেব আমার কি হয়েছে? ডাক্তার বলছে আপনার তো যে রোগ হয়েছে আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, হয়তো মাস 2 বাঁচতে পারেন। এই কথা শুনিয়া রুগী মারা গেছে, কিন্তু ডাক্তারের কাজ হচ্ছে তার রুগীরে তার শরীরের কন্ডিশন জানানো। সে জানাইতে গেলে যখন রুগী মারা গেছে, এই ক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে না। 93 ধারা। 94 ধারা বলছে ভয় ভীতি দেখাইয়া যদি কোনো কার্য করার জন্য বাধ্য করে, সেই ক্ষেত্রে তার উক্ত কাজ অপরাধ নয়। তবে শর্ত হইল কি, যদি উক্ত কাজটার ফলে রাষ্ট্রদ্রোহিতা না হয় বা কোনো ব্যক্তির জীবন বা মৃত্যু না হয়, সেই ক্ষেত্রে তার উক্ত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। অনেকগুলা উদাহরণ আছে, ব্যাখ্যা আছে। যেমন একটা বাসার মধ্যে একজন চৌকিদার আছে, চৌকিদাররা বলছে যে তুমি তোমার বাসার গেট খুলে দাও। ভয় ভীতি দেখাইছে, মৃত্যুর ভয় দেখাইছে ডাকাত দল, তারা দিয়ে বাসার গেট খুলে নিয়ে তারা ডাকাতি করে চলে গেছে। সেই ক্ষেত্রে চৌকিদার বা বাসার দারোয়ানের কোনো অপরাধ হবে না।
কিন্তু কি করছে, ভয়ভীতি দেখাইয়া দরজা খুলি দিছে, ভিতরে প্রবেশ করছে, তারা ডাকাতি করতে গিয়ে একজন লোককে মেরে ফেলছে। সেই ক্ষেত্রে চৌকিদার বা দারোয়ান উক্ত অপরাধ থেকে রেহাই পাবে না, যেহেতু এখানে একটা মৃত্যু সংঘটিত হয়ে গেছে। অনুরূপ যদি রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে হয়ে থাকে, সেই ক্ষেত্রেও সে রেহাই পাবে না। এটা হলো 95 ধারা। 94 ধারা। 95 ধারা হলো সামান্য ক্ষতিকারক কার্য। যেমন আপনি আমি স্বাভাবিক অবস্থায় থাকলে যেটা মনে হয় যে এটা সামান্য জিনিস, এটা নিয়ে কোনো অভিযোগ নাই, সেই ক্ষেত্রে উক্ত কাজ কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনার স্বাভাবিক সেন্সে থাকতে হবে, হিংসাত্মক না। যেমন আপনার প্রতি আমার হিংসা আছে বা আমার প্রতি আপনার হিংসা আছে, এখন যদি আমি কোনো কাজ করে তাহলে তো আপনি মনে করবেন যে আরে এত খালি কাজই হয়েছে তার, এটা, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ স্বাভাবিক সেন্সে থাকতে হবে, স্বাভাবিকভাবে যেটা মনে হয় যে উক্ত কাজটা আসলে সামান্য অপরাধ, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 95 ধারা। 96 ধারা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রসঙ্গে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হচ্ছে 96 থেকে 106। 96 ধারা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কৃত কোনো কাজ অপরাধ নয়। আপনাকে একজন লোক মারতে আসছে, সেই ক্ষেত্রে আপনি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 97 দ্বারা কি বলছে যে আপনি কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। নিজের জানমাল, অন্যের জানমাল, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি, সরকারি সম্পত্তি রক্ষা করতে গিয়ে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। 97 দ্বারা। মূল বইয়ে কি বলছে, শরীর এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। যেমন 99 ধারার শর্ত সাপেক্ষে বলা আছে, মনুষ্য দেহ পুণ্যকারী যে কোনো অপরাধের বিরুদ্ধে তাহার স্বীয় দেহ ও অন্যের যে কোনো ব্যক্তির দেহ, অর্থাৎ নিজের দেহ অন্যের দেহ, নিজের জান অন্যের জান। দ্বিতীয়ত বলছে নিজের মাল অন্যের মাল, চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞাধীন অপরাধ বা চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 98 দ্বারা কি বলছে, অপকৃতিস্থ ইত্যাদি ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। আমরা এক কথা বলতে পারি যে যেই ক্ষেত্রে আমরা দণ্ডবিধি আইনের 82, 83, 84, 85 ধারার ব্যক্তিদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে এই 98 ধারায়। অর্থাৎ 82 ধারার ব্যক্তির কার্য অপরাধ নয়, 83 ধারার শিশুর কার্য অপরাধ নয়, 84 ধারার অপকৃতিস্থ ব্যক্তির কার্য অপরাধ নয়, 85 ধারার মাতালের কার্য অপরাধ নয়। কিন্তু দেখা গেছে সেইটা অন্যের মাল বা জানের উপর হুমকি বা মৃত্যুর সম্ভাবনা আছে বা সম্পত্তির ক্ষতির সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 98 দ্বারা সেটা আপনাকে বলে দিস। 99 দ্বারা হচ্ছে শর্ত সাপেক্ষ বা নিয়ন্ত্রণ। অধিকারের প্রয়োগের সীমা। যদিও মূল বইয়ে ওই রকম কোনো কিছু বলা নাই, যে বলা আছে যেই সমস্ত কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই, পদাধিকার বলে সৎবিশ্বাসে সম্পাদনকারী সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত বা সম্পাদনের জন্য উদ্যোগকৃত কোনো কার্য, যাহা আইনের দৃষ্টিতে যথাযথভাবে যুক্তিযুক্ত না হইলেও যুক্তিসঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের সৃষ্টি করে না,
তাহার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিকার অধিকার থাকিবে না। আমরা মূল বইয়ের এত কিছু ওইভাবে পড়ে মনে রাখাও সম্ভব না, আমরা যে 4টা ভাবে বলতে পারি। 99 1 দিয়ে আমরা বলবো সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 1 2 নম্বর হচ্ছে সরকারি কর্মচারীর আদেশে অন্য কোনো ব্যক্তি যদি কোনো কার্য সম্পাদন করতে চায় তার বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 3 হচ্ছে যেই ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ আছে সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। 4 হচ্ছে যতটুকু ক্ষতি বা শক্তি বা বল প্রয়োগ করা দরকার ততটুকু করতে হবে, তার বেশি করা যাবে না। এখন 99 দ্বারা কি হয়েছে, এটা হচ্ছে শর্ত যে আপনি এই 4টা ক্ষেত্র আপনি যদি এই 4টা ক্ষেত্রের ভিতরে আপনি পড়েন সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ আপনি করতে পারবেন না। যে এখন একজন পুলিশ গ্রেপ্তার করতে গেছে আপনি পুলিশে মেরে দিলেন, তাহলে তো আর হইল না, কারণ পুলিশের কার্য হচ্ছে আসামি গ্রেপ্তার করা। পুলিশ অন্য ব্যক্তিরা বলে দিছে যে আপনি এটা গ্রেপ্তার করেন, আপনি তারাও মেরে দিলেন, তাহলে তো হইল না, এটা আপনি করতে পারবেন না। 3 হচ্ছে আপনি আটক আছেন এবং পুলিশ আসার আপনি সুযোগই দেন নাই, আপনি আপনার নিজের অধিকার প্রয়োগ করে ফেলছেন, সেটা সম্ভব না। আর হচ্ছে যতটুকু ক্ষমতা বা শক্তি প্রয়োগ করা দরকার ততটুকু করতে হবে, তার বেশি করা যাবে না। এই 4টা ক্ষেত্র হচ্ছে সীমাবদ্ধতা বা প্রয়োগের সীমা। 100 দ্বারা হচ্ছে যেই ক্ষেত্রে দেহের প্রতি আঘাত বা আক্রমণের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 100 দ্বারা এখন খার দেহ, নিজের দেহ, অন্যের দেহ, সেই ক্ষেত্রে এখানে 6টা ক্ষেত্র বলা আছে মূল বইয়ে, যে 99 দ্বারা শর্ত সাপেক্ষে আপনি কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখন আমরা 6টা ক্ষেত্র বলি। 1 এমন আঘাত বা আক্রমণ যার পরিণতি একমাত্র মৃত্যু। যেমন ভাবে আঘাত করতেছে যে এই আঘাতটা যদি আমার উপরে পড়ে তাহলে শেষ, আমি মৃত্যু ছাড়া আমার আর কোনো গতি নেই, সেটা ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাইতে যাবে বা পারবেন। 2 এমন আঘাত বা আক্রমণ যেটা গুরুতর জখমই হচ্ছে একমাত্র পরিণতি। 3 দর্শনের উদ্দেশ্যে আক্রমণ বা আঘাত। 4 মনুষ্য হরণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ। 5 না ভুল বললাম, 3 হচ্ছে দর্শনের উদ্দেশ্যে আক্রমণ। 4 হচ্ছে অপ্রকৃতিস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ বা বলাৎকার যেটা বলা যায়। 5 মনুষ্য হরণ বা অপহরণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ। 6 হচ্ছে বেআইনি আটক বা এইরূপ আটক যেখানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ নাই, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 101 দণ্ডবিধি আইনের 101 দ্বারা বলছে যে ক্ষেত্রে আপনি 100 দ্বারা মৃত্যু ঘটাইতে পারবেন, 101 বলছে আপনি সেখানে মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারাও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। যেমন দেখা গেছে যে আপনি সে আইসে বাঁশের লাঠি নিয়ে আপনি তারা ছুরি দিয়ে মেরে দিলেন, তো সেটা তো হয় না। অর্থাৎ যেখানে কম ক্ষতি করে, অর্থাৎ ক্ষতি সাধনটা কম হবে, সেই ক্ষেত্রে আপনি মৃত্যু ছাড়া অন্য যে কোনো কার্য দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। 101 102 বলছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল, যে আপনারা যে আক্রমণটা করতেছে আপনার দেহের প্রতি, এই যে আপনার প্রতিরক্ষাটা কখন শুরু হবে, আপনার প্রতিরক্ষাটা শুরু হবে হচ্ছে যখন থেকে আপনার কাছে মনে হবে যে উক্ত আক্রমণটা আপনার উদ্দেশ্যেই হচ্ছে, অর্থাৎ আক্রমণের প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথেই আপনার অধিকার শুরু। এখন আমি যদি হাত ঘুরে বসে থাকি তাহলে তো সে মানে মেরে দিল, তাহলে তো আর হইল না।
অর্থাৎ সে যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর বা আঘাতের জন্য সে প্রস্তুত হইছে বা আপনার প্রতি আসতেছে, সেই ক্ষেত্রে আপনার অধিকার শুরু। 103। 104 হচ্ছে 102। 103 হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা কাজই হইতে হবে 99 ধারার শর্ত সাপেক্ষে। এখানে 4টা ক্ষেত্র বলা আছে। প্রথমেই বলা আছে দস্যুতা, যেটা আমরা বলি ছিনতাই। সেই ছিনতাইকালে যদি আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ, এটা আমরা দণ্ডবিধি আইনের 445 দ্বারা যখন পড়বো ইনশাল্লাহ, তখন আমরা এটা বিষয় ভালোভাবে জানবো। রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশের চেষ্টা করলে আপনি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত ঘটাইলেও যাবে। 3 হচ্ছে সম্পত্তি রাখার স্থান, তাঁবু, জাহাজ, বিল্ডিং, কোনো বসত ভিটা। যদি কেউ অগ্নিসংযোগ করে সেই ক্ষেত্রে আপনি বা অগ্নিসংযোগ করিয়া ক্ষতির চেষ্টা করে, সেই ক্ষেত্রে আপনি তার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 4 নম্বরে বলছে চুরি বা ক্ষতি বা অনধিকার গৃহে প্রবেশে যদি যুক্তিযুক্তভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। তবে 22তে বলা আছে যে চুরির ক্ষেত্রে মৃত্যু না ঘটানোটাই সবচেয়ে বেস্ট, কারণ ওইটা প্রমাণ, কারণ প্রত্যেকটা জিনিসই আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ অপরাধটা সংঘটিত হয়েছিল বা ওই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও আপনার দস্যুতা, অপথে গৃহে প্রবেশ বা অগ্নিসংযোগের ক্ষেত্রে প্রমাণ করা গেলেও চুরির ক্ষেত্রে সেটা প্রমাণ করা দুষ্কর হয়ে যাবে। সেই ক্ষেত্রে চুরির ক্ষেত্রে মৃত্যু না ঘটানোটাই সবচেয়ে বেস্ট। তাইলে 103-এ বলছে 4টা ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 1 দস্যুতা, 2 রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ, 3 সম্পত্তি রাখার স্থান, তাঁবু, জাহাজ, ইমারত, দালানকোঠা ইত্যাদি দিয়ে কেউ অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করে, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 4 নম্বরে বলছে চুরি বা অনিষ্ট যদি সেটা যুক্তিযুক্ত ভাবে মনে হয় যে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 103। 104-এ হচ্ছে মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন 104 দ্বারা। যেমন আমরা 101-এর ক্ষেত্রে বললামই তো, যেখানে মৃত্যু ছাড়া অন্যবিধ কার্য দ্বারা করতে পারবেন, সেই একই ক্ষেত্রে 104-এও মৃত্যু ব্যতীত অন্য কোনো কার্য দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 105 হচ্ছে 102-এর মতোই আরম্ভ এবং স্থিতিকাল, যেখান থেকে সে চুরি বা দস্যুতা শুরু করবে বা প্রস্তুতি চেষ্টা শুরু করবে, ওই সময় থেকে আপনার প্রতিরক্ষা অধিকার শুরু। এটা হচ্ছে 105 আরম্ভ এবং স্থিতিকাল সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, দণ্ডবিধি আইনের 105। 106 হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলেও সেটা অপরাধ নয়। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে নিরপরাধ ব্যক্তি, এগুলো অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন আপনি বাজারে গেছেন, বাজারে আপনার উপর হামলা করছে, সেই ক্ষেত্রে আপনার কাছে বন্দুক আছে, এখন আপনি দেখতেছেন যে একটা গুলিটা লক্ষ্যভ্রষ্ট যদি হয় তাহলে নিরীহ মানুষের প্রাণ যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের আত্মরক্ষার জন্য আপনি গুলি করতে পারেন, যদিও সেই লোকটা মারা যায় তাও আপনার কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে 106।
দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রম হচ্ছে ৭৬ থেকে ৯৫ এবং আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ হচ্ছে ৯৬ থেকে ১০৬। তো আমরা আজকে এই ক্লাসটা এখানেই সমাপ্ত করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমাদের দেখা হবে অপরাধের সহায়তা সম্পর্কিত। আমরা একবার রিভাইজ করে নেই। ৭৬ দ্বারা হচ্ছে আইন বলে বাধ্য, তত্ত্বের ভুল ধারণাবশত কৃত কোনো কাজ অপরাধ নয়। ৯৭ দ্বারা হচ্ছে জজ বা ম্যাজিস্ট্রেট বা বিচারক তাদের কার্য সম্পাদন করলে কৃত কোনো কাজ অপরাধ নয়। ৭৮ দ্বারা হচ্ছে আদালতের আদেশে কৃত কোনো কাজ অপরাধ নয়। কি করো? ৭৯ দ্বারা হচ্ছে যেখানে আইনের ভুল ধারণাবশত কৃত কোনো কাজ অপরাধ নয়। ৮০ দ্বারা হচ্ছে আইনানুগ কার্য যথাযথ সতর্কতার সহিত করতে গেলেও সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮১ দ্বারা হচ্ছে সম্ভাব্য ক্ষতিকারক কার্য জানিয়েও যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮২ দ্বারা হচ্ছে ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। ৮৩ দ্বারা হচ্ছে ৯ বছর হতে ১২ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। ৮৪ দ্বারা অপ্রকৃতিস্থ পাগল ব্যক্তির কার্য অপরাধ নয়। ৮৫ দ্বারা হচ্ছে অনিচ্ছাকৃত প্রমত্ততার ফলে বা মাতাল ব্যক্তির কার্য অপরাধ নয়। ৮৬ দ্বারা ৮৫ দ্বারার ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে করে সেক্ষেত্রে সে ৮৫ দ্বারা ব্যতিক্রমের মধ্যে পড়বে না। ৮৭ দ্বারা হচ্ছে ১৮ বছরের অধিক বয়স্ক ব্যক্তির সম্মতি সহকারে কোনো কার্য অপরাধ নয়। ৮৮ দ্বারা হচ্ছে সম্মতি সহকারে উপকারার্থে, কল্যাণার্থে, মঙ্গলার্থে, সদ্বিশ্বাসে কৃত কোনো কাজ অপরাধ নয়। ৮৯ দ্বারা অভিভাবকের সম্মতি সহকারে সদ্বিশ্বাসে, উপকারার্থে, মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। ৯০ দ্বারা সম্মতি যখন সম্মতি হিসেবে গণ্য হবে না, ভয়ভীতি দেখাইয়া, প্রলোভন দেখাইয়া, হুমকি দিয়ে, ভ্রান্ত ধারণাবশত শিশুর সম্মতি বা অপকৃতস্থ ব্যক্তির সম্মতি হিসেবে গণ্য হবে না। ৯১ দ্বারা হচ্ছে ৮৭, ৮৮, ৮৯ দ্বারা ব্যক্তি যেখানে সম্মতি দিছে সেই ক্ষেত্রে যদি ক্ষতির সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে ৯১ দ্বারা হচ্ছে উক্ত কাজ থেকে বিরত থাকতে হবে। ৯২ দ্বারা হচ্ছে অনুমতি ব্যতীত উপকারার্থে, সদ্বিশ্বাসে, মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। ৯৩ দ্বারা হচ্ছে সদ্বিশ্বাসের যোগাযোগের ফলে কৃত কোনো কাজ অপরাধ নয়। ৯৪ দ্বারা হচ্ছে ভয়ভীতি, হুমকি যদি মৃত্যু বা রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত হয়ে থাকে সেই ক্ষেত্রে তার কাজ অপরাধ নয়। ৯৫ দ্বারা হচ্ছে অল্প ক্ষতিকারক কার্য বা সামান্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ৯৬ দ্বারা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগে কৃত কোনো কাজ অপরাধ নয়। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করালে কোনো কাজই অপরাধ নয়। ৯৭ দ্বারা হচ্ছে নিজের জানমাল, অন্যের জানমাল, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি রক্ষা করতে গেলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ৯৮ দ্বারা হচ্ছে ৮২, ৮৩, ৮৪, ৮৫ দ্বারা ব্যক্তিদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ৯৯ দ্বারা হচ্ছে পূর্ব শর্ত। ১০০ দ্বারা হচ্ছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় ৬টি ক্ষেত্রে। ১০১ মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। ১০২ দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। ১০৩ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে ৪টা ক্ষেত্রে। ১০৪ হচ্ছে মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। ১০৫ আরম্ভ এবং স্থিতিকাল। ১০৬ হচ্ছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ। আমরা আগামী দিনে আবার নতুন করে পঞ্চম অধ্যায় অপরাধের সহায়তা সম্পর্কিত বিষয় আলোচনা করব। আসসালামু আলাইকুম।